বন্যা এই জিনিসটা বিভিন্ন কারণে হইতে পারে, তাই না? কিন্তু দিন শেষে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এবং কি অসংখ্য মানুষের জন্য কিন্তু প্রাণহানির কারণ হইতে পারে এবং কি নানাবিধ ক্ষতি হইতে পারে। পাশাপাশি আমরা যারা মাছ চাষি আছি তাদের পুকুরের মাছ ভাসিয়ে এনে দিতে পারে, অথবা দেখা যাচ্ছে কি মাছের রোগ ব্যাধি তৈরি করতে পারে, অথবা কী হতে পারে আপনি এই বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে আপনি মাছ চাষ করার সাহস করতে পারতেছেন না। কারণ কি আপনি চিন্তায় আছেন মাছ ছাড়বেন কি ছাড়বেন না। কারণ কি বন্যা যদি আসে সেক্ষেত্রে আপনার পুঁজি, আপনার পরিশ্রম সকল কিছু শেষ হয়ে যেতে পারে। তো এই জন্য আপনি মাছ চাষ শুরু করবেন কিন্তু বন্যা দেখে ভয় পাইতেছেন, সেই অবস্থা আপনার কি করণীয়? আবার আপনি মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে বন্যা আসার পূর্বে আপনার কি কি কাজ করতে হবে সেই সম্পর্কে আমরা জানবো। পাশাপাশি যাদের পুকুরে হুট করে বন্যার পানি চলে এসেছে এবং কি আপনারা চতুর্পাশে নেট দিয়ে রেখে মাছগুলোকে আটকায় রাখতে পারছেন, কিন্তু এর পরবর্তী কাজ কি কি করা উচিত যাতে করে আপনার পুকুরে মাছ বের হয়ে না যায় সেই সম্পর্কে জানবো, এবং কি বন্যা পরবর্তী সময়ে আপনার কি করণীয় সেটাও আমরা জানার চেষ্টা করব। দেখুন, অলরেডি 2026 সালের বন্যা নিয়ে একটা লাইভ আমরা করেছি, সেখানে কিন্তু আমরা কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছিলাম, সেই অ্যানাউন্সমেন্টটা আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমরা এসএ তেলাপিয়ার কোম্পানি, আমাদের হাজার হাজার খামারি সারা বাংলাদেশে এসএ তেলাপিয়া চাষ করতেছেন। তার ভিতরে বাংলাদেশের 5টি জেলায় যে বন্যা হচ্ছে সেই বন্যা কবলিত এলাকার খামারি ভাইদের কিন্তু আমরা খোঁজ দিছি, পাশাপাশি তাদের যে কোনো সমস্যা আমরা কিন্তু তাদের পাশে আছি, এটা কিন্তু আমরা তাদের জানাইছি। সো আপনি যদি এরকম বন্যা কবলিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার মাছ চাষের যে কোনো সহায়তায় আপনি আমাদের কোম্পানিতে ফোন দিতে পারেন এবং কি আমাদের স্টাফরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, যেখানে আপনি জানতে পারবেন যে মাছ চাষে কি কি কাজ করতে হবে। পাশাপাশি যেসব জিনিস আপনার প্রশ্ন মনে হবে সেই প্রশ্নগুলো আপনি কি করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা ডিরেক্ট ফোন দিয়ে জানতে পারেন। আপনার পুকুর যদি বন্যায় প্লাবিত হয় সেক্ষেত্রে কি করবেন, বা বন্যা আসতেছে সেই সময় কি করতে হবে, এ টু জেড আপনি জানতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি। দেখুন, এই বন্যায় আপনার নানাবিধ ক্ষতি করতে পারে। সো বন্যার পানি যদি আপনি কন্ট্রোল করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি বন্যার সাথে প্রতিযোগিতা দিতে যাবেন না। সর্বপ্রথম কাজ কি, আপনি দুর্বল হয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না, এই কাজটা সর্বপ্রথম। তারপরের কাজগুলো আপনি শুরু করবেন। তো চলুন আমরা কি কি কাজ করব সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। দেখুন, সর্বপ্রথম আসতেছি, আপনার এই একটা পুকুর, এই পুকুরে বন্যার পানি প্রবেশ করা শুরু করেছে, পাড়ের উপর দিয়ে পানি চলে যাইতেছে। এখনো কিন্তু আপনি মাছ ঠেকাইতে পারবেন, মাছগুলোকে আটকাইতে পারবেন না, অর্থাৎ মাছ যাতে ভেসে না যায় সেই ব্যবস্থা আপনি করতে পারবেন। এখন পার ভেঙে আপনার পানি প্রবেশ করতে না দিয়ে আপনি আরও কিছু পদক্ষেপ নিলে কিন্তু আপনার মাছও বাঁচতো, অন্যদিকে মাছ যাতে ভেসে না যায় সেই ব্যবস্থা হইতো, এবং কি আপনার পুকুরের পারও কিন্তু ঠিকঠাক থাকতো। সেই জিনিসটা আমরা কি করব, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। দেখুন, আপনার উচিত কি, আপনার পুকুরের আশেপাশে পানি আসার আগেই আপনার ব্যবস্থাপনা নেওয়া। কিন্তু আপনি চিন্তা করছেন সকালবেলা দেখলেন বন্যার পানি নাই, হুট করে দেখছেন দুপুরবেলা আপনার পুকুরে চারপাশে পানি চলে আসছে। এই মুহূর্তে আপনার করণীয় কি? এই মুহূর্তে আপনার ইনস্ট্যান্ট যে ব্যবস্থাপনাগুলো নিতে হবে সেই জিনিসগুলো আমরা একটা জানার চেষ্টা করি। দেখুন, সর্বপ্রথম আপনার কি করতে হবে, পুকুরের চারপাশে নেট অথবা বানা দিয়ে, বাঁশের যে বানা হয় সেই বানা দিয়ে আপনি কি করতে পারেন, পুকুরের চারপাশটাকে আপনি ঘেরাও করে দিতে পারেন। এতে করে কি হবে, আপনার মাছ সহজে ভেসে যাবে না, বা আপনার পুকুরের মাছ যেগুলো আছে সেগুলো আপনার পুকুরেই থাকবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দ্বিতীয়ত আপনি যে কাজটা করতে পারেন সেটা কি, মাটির বস্তা দিয়ে পার উঁচু করে দিতে পারেন। অর্থাৎ আপনার পুকুরের পাড়টাকে আপনি কি করতে পারেন, মাটির বস্তাতে মোটামুটি 6 ইঞ্চি থেকে 1 ফিট পর্যন্ত উঁচা করে দিতে পারেন। এতে করে অনেক ক্ষেত্রেই দেখা যায় কি আপনার পার রক্ষা হবে, অন্যদিকে মাছ বেরিয়ে যাবে না। আশা করি বুঝতে পারছি। তৃতীয় যে কাজটা আপনার করতে হবে সেটা কি, মাছ বিক্রি করা শুরু করতে হবে, অথবা অন্য কোনো পুকুরে, যেসব পুকুরে পানি এখনো উঠবে না, বা অন্য পুকুরগুলো যেগুলো উঁচু পুকুর বা যেসব পুকুরে পার উঁচা সেই সব পুকুরে মাছ আপনার স্থানান্তর করতে হবে। 4 নাম্বার, এই জিনিসটা কি হয়, বন্যার পানির সাথে সাথে চলে আসতে পারে। হ্যাঁ, পুকুরের পার যদি একদম প্লাবিত হয়ে যায়, পুকুরের ভিতরে যদি পানি চলে যায়, এই ক্ষেত্রে দেখা যায় কি পুকুরের চারপাশে আপনি নেট দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কি বন্যার পানিতে ভেসে আসতেছে বিভিন্ন ধরনের গাছের ডোম অথবা বিভিন্ন ধরনের বাঁশ, এরকম শক্ত জাতীয় জিনিস অথবা তীক্ষ্ণ জাতীয় জিনিসপত্র যখন এসে আপনার নেটগুলাকে ছিদ্র করে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, মাছ বের হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। সো আপনাকে কি করতে হবে, অবশ্যই দিনে 2-1 বার করে আপনাকে চেক করতে হবে, পুকুরের চতুর্পাশ হেঁটে হেঁটে দেখতে হবে যাতে করে আপনার এই নেট ছিঁড়ে না যায়। এর পাশাপাশি আপনার পুকুরের ভিতরে আপনি কি করতে পারেন, গাছের ডালপালা ফেলতে পারেন।
এতে করে কি হবে, মাছ আশ্রয়স্থল পাবে বা ভিতরে মাছ থাকার একটা শেল্টার পাবে, তার জন্য একটা আশ্রয়স্থল তৈরি হবে। এই ক্ষেত্রে কিন্তু মাছ সহজে বেরোবে না। তারপর আপনি কি করবেন, আপনি মাছের খাবার দিবেন, সেই খাবারটা ভাসমান খাবার দিবেন। ডুবন্ত খাবার ব্যবহার বন্ধ রাখবেন, কারণ কি ঘোলা পানি, যেহেতু বন্যার পানিটা যেটা ঘোলা পানি, এই ঘোলা পানিতে মাছের অক্সিজেন এমনিই কম হয়। পাশাপাশি যদি আপনি ডুবন্ত খাবার দেন, সেক্ষেত্রে মাছ খাবার পাবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। তো আপনি ভাসমান খাবার দিবেন। মাছ লাফিয়ে বেরোয় যেতে পারে, চারপাশে নেট দিচ্ছেন কিন্তু মাছ লাফিয়ে বেরোয় যেতে পারে, এরকম কিছু মাছ আছে। যেমন ধরেন শোল মাছ থাকলে সেক্ষেত্রে মাছ বেরোয় যেতে পারে। এরপর আসেন ভিয়েতনাম কই যদি থাকে, সেই ক্ষেত্রে লাফাই বেরোয় যেতে পারে। পাশাপাশি তেলাপিয়াও কিন্তু লাভ দেয়। সো আপনি যদি এই ধরনের মাছ চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই পুকুরের উপর দিয়েও নেট দিবেন। এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট, সেটা কি, আপনার পুকুরে পার টিকায় রাখতে চাইলে কি করবেন, পুকুরের ভিতরে আপনি বন্যার পানি ঢুকার ব্যবস্থা করে দিবেন, যাতে সহজে পানি ঢুকতে পারে এবং কি বেরোতে পারে। অর্থাৎ আপনি যদি 6 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পাইপ দিয়ে যদি পানি যাতায়াতের ব্যবস্থা রাখেন, পুকুরের পানি বাইরে যাবে, বাইরের পানি পুকুরে আসবে, এরকম ব্যবস্থা করেন, সেই ক্ষেত্রে আপনার পার অনেকটাই কিন্তু রক্ষা পাবে। অর্থাৎ বাইরে যে বন্যার পানির চাপ রয়েছে, সেই চাপ যখন পুকুরের পাড়ে এসে পড়বে, সেক্ষেত্রে পুকুরের পার ভাঙতে পারে। এই জন্য আমরা কি করতেছি, পানিটা যাতে চাপ তৈরি করতে না পারে, ভিতরের পানি এবং বাইরের পানি, অর্থাৎ পুকুরের ভিতরের পানি এবং বাইরের পানি যদি এক সমান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চাপটা নিয়ন্ত্রিত হয়ে গেল বা চাপটা কিন্তু প্রশমিত হয়ে গেল, এতে করে পার ভাঙবে না। এখন আপনি বলতেন ভাই এইসব জিনিস তো আমরা জানি, কিন্তু হুট করে বন্যা চলে আসছে, এই ক্ষেত্রে আমাদের হাতে কিছু করার নাই বা আমরা আসলে কিছু করতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য আপনার কি করা দরকার ছিল, অগ্রিম পরিকল্পনা করে রাখা উচিত ছিল বা পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আপনি বলতেছেন ভাই এখন নেট পাইতেছি না, কারণ কি নেটের দাম বেড়ে গেছে। আপনি বলতেছেন এখন বাঁশ খুঁজে পাইতেছি না, কারণ কি বাঁশ কেউ বিক্রি করতে চাইতেছে না। অর্থাৎ নানাবিধ সমস্যা আছেন। সো আবার বাঁশ কাটে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে লেবার পাচ্ছেন না, এরকম সমস্যা হয়ে থাকে। সো আপনার এলাকায় পানি আসবে কি আসবে না সেটা কিন্তু আপনি জানেন, কিন্তু জেনেও যদি আপনি ব্যবস্থা না নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। আর যদি আপনার ঘের আসলে একদম নিম্নাঞ্চলে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে দ্রুততম সময়ে মাছ বিক্রি করে দেওয়ার জন্য। এখন আপনারা বলতেন ভাই মাছের দাম কম পাবো, সেই ক্ষেত্রে আসলে কিছু করার নাই। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এই জায়গায় আমাদের কারোর হাত নাই। আমরা সাধারণ খামারি, সাধারণ কৃষক, আমরা চাইলেও কিন্তু এর সাথে পেরে উঠবো না। সো আমাদের কি করতে হবে, মাছ বিক্রি করার ব্যবস্থাপনা করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আসেন যাদের পুকুরে এখনো বন্যার পানি আসে নাই, বন্যার পানি আসার আগে, অর্থাৎ পানি দিয়ে আপনার পুকুর প্লাবিত হয়ে যাওয়ার আগে আপনার অগ্রিম ব্যবস্থাপনা কি কি নেওয়া উচিত, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। সর্বপ্রথম কি করতে হবে, পুকুরের চারপাশে আপনার নেট দিতে হবে অথবা বাঁশের বানা দিয়ে আপনাকে একদম পুকুরটাকে ঢেকে দিতে হবে চারপাশ দিয়ে, যাতে করে কি হয়, পানি আসলেও, পানি প্রবাহিত হয়ে গেলেও, পুকুরের উপর দিয়ে পানি প্রবাহিত হইতেছে, তাও যাতে মাছ বেড়ে না যেতে পারে সেই ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। পার উঁচু করতে হবে, মজবুত করতে হবে। এখনো যেহেতু পানি আসে নাই, সেক্ষেত্রে পাড়ের চারপাশ থেকে মাটি নিয়ে আমরা পার মজবুত করতে পারি, একটু উঁচু করে দিতে পারি। এর পাশাপাশি মাছের রোগ ব্যাধি আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে, কারণ কি বন্যার পানি যখন আসবে তখন পানি ঘোলা হবে, এই ঘোলা পানির ভিতরে আপনার মাছ আরও বেশি রোগে আক্রান্ত হবে। সো মাছ যদি রোগ আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার মেডিসিন দেওয়া শুরু করতে হবে, এই মুহূর্তে চিকিৎসা নেওয়া শুরু করতে হবে। কারণ কি আপনার মাছ যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গেলে তখন বন্যার পানি যে ঘোলা পানি, এই ঘোলা পানিতে অক্সিজেন স্বল্পতা হলেও মাছ মারা যাবে না। একটা স্ট্রং মানুষ, এনার্জেটিক মানুষ, ইয়াং মানুষ, এই মানুষ কিন্তু যে কোনো জিনিসের সাথে প্রতিযোগিতা করতে পারে বা যে কোনো জিনিসের সাথে, বৈরী আবহাওয়ার সাথে টিকে থাকতে পারে, কিন্তু একজন অসুস্থ মানুষ সে কিন্তু পারবে না। সো আপনাকে এই দিকে চিন্তা করতে হবে। এরপর আসেন পুকুরের মাঝখানে অথবা চারপাশ দিয়ে আপনি কিছু ডালপালা ফেলে রাখতে পারেন। এতে করে কি হবে, মাছ সহজে বেড়ে যাবে না বা মাছ একটা শেল্টার পাবে, থাকার জায়গা পাবে, আশ্রয় পাবে। এর পাশাপাশি আপনার মাছ কিছু বিক্রি করার চেষ্টা করতে হবে এবং কি পুকুরের মাছ অন্যত্র স্থানান্তর করতে হবে। পানি প্রবেশ করবে এই ভয়ে আছেন, কখন পানি আসবে এই ভয়ে আছেন, এই ভয়ে না থেকে আপনি এই কাজগুলো শুরু করে দেন। আপনার নিজের পুকুর নাই, তাতে গেছে আপনার আত্মীয় স্বজনের পুকুর আছে, সেখানে আপনি মাছগুলো শিফট করেন। এখন আপনি বলতেন ভাই সেখানে শিফট করলে দিন শেষে তখন ভাগাভাগি হবে, তখন যে মাছ বিক্রি করে লাভ কয় টাকা হবে, লস কয় টাকা হবে, সেটা আমি বুঝবো কেমনে বা সেটা আমরা ধরবো কেমনে? এই ক্ষেত্রে আমি বলবো মাছ যদি সব বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের বড় লোকসানে পড়বেন। এখন আপনার কোনো একটা ভাই বা আত্মীয়, তার একটা পুকুর আছে, সেই পুকুরে যদি আপনি মাছ শিফট করে দিতে পারেন, এই ক্ষেত্রে কি হইতেছে, এই ক্ষেত্রে আপনি মাছ হিসাব করে ছাড়েন যে আপনার তার কাছে কতগুলো মাছ দিলেন, সেই ক্ষেত্রে তার পরবর্তী খাবারগুলো হয়তো দুইজন ভাগ করে দেন, লাভ একটু কম হোক বেশি হোক দুইজনে ভাগাভাগি করে নিলেন, 10 টাকা নাই কম পাইলেন, সমস্যা কি? কিন্তু একেবারে চালান যদি চলে যায়,
এই জন্য বলবো আগে থেকে ব্যবস্থাপনা নেওয়াটা খুব জরুরি। এখন আপনি বলতেন ভাই এরকম তো কারোর সাথে আমার সম্পর্ক নাই, আমি বলবো আপনাকে আপনি একজন কৃষক, আপনি একজন খামারি, আপনার উচিত আপনার এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং কি আপনার উচিত অবশ্যই আপনার পার্শ্ববর্তী যে খামারি আছে তাকে হেল্প করা। তার বিপদে আপনি আসবেন, আপনার বিপদে সে আসবে, এই ভ্রাতৃত্ববোধ যখন থাকবে তখনই আপনি দেখবেন কি কৃষি কাজ করে মজা পাইতেছেন। সো আমি বলবো আপনাকে এই কাজগুলো আপনার করা উচিত। এরপর আসেন পুকুরে পানি ঢুকতে এবং কি বের হয়ে দেওয়ার রাস্তা আপনার আগে থেকে করে রাখতে হবে, যাতে করে পানি আসলে ইনস্ট্যান্ট পানি ঢুকতে পারে। এবং কি এই যে পুকুর পাড়ে পাইপ দিলেন, এই যে বন্যার পানি যাতে পুকুরে ঢুকতে পারে, এখানে আপনি কি করবেন, নেট দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল করবেন নেট একটু ঘন নেট হওয়া উচিত, কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রাক্ষসের মাছের ডিমও কিন্তু পুকুরে চলে আসে। সো বন্যার পানির ভিতরে কোন মাছ আসতেছে সেটা তো আপনি জানেন না, তাই না? সো এই ক্ষেত্রে বিভিন্ন মাছের ডিমও কিন্তু আপনার পুকুরে প্রবেশ করতে পারে, কারণ কি মাছ তার আশেপাশে আছে। বন্যার পানির প্রেশার মাছ সহ্য করতে পারে নাই, একদম আপনার পুকুরের কাছাকাছি এসে সে চিন্তা করছে কি এটা একটা ভালো জায়গা, সেই জায়গায় সে তার ডিম প্রসব করছে বা ডিমগুলা ছেড়ে দিছে। এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। আমি এরকম 2023 সালে এক নোয়াখালীর খামারি ভাইয়ের কথা শুনতেছিলাম। উনি আমাকে একটা ইন্টারেস্টিং কথা বলছেন। উনি বলতেছে ভাই আমার এলাকায় জোয়ার ভাটা যখন হয় আমি জোয়ারের সময় পানি পুকুরে প্রবেশ করাইছি। এখন পানি প্রবেশ করানোর সময় আমি তো মুখে নেট দিয়ে নেই। এখন আমার পুকুরে হুট করে দেখি, জাল টানছি 2 বছর পরে, আমার পুকুরে দেখি বড় বড় কুরাল মাছ উঠতেছে। এই কুরাল মাছ কোথায় থেকে আসলো আমি তো এটা বুঝতেছি না। উনি মোটামুটি 10-12টা কুরাল মাছ পাইছেন। পুকুর যখন একদম শেষ দিচ্ছেন উনি 10-12টা কুরাল মাছ কেন পাইছেন? কারণ কি ওই যে জোয়ার ভাটার যে পানি, এই পানিটা ওনার পুকুরে প্রবেশ করছে যখন, এখন পানির সাথে সাথে এই ডিমগুলো প্রবেশ করছিল। এই ডিম থেকে আস্তে আস্তে পোনা হয়েছে, পোনা থেকে একটু বড় মাছ হয়েছে। এই বড় মাছ আবার তার পুকুরে বিভিন্ন ধরনের মাছ ছাড়তো, সেই মাছগুলো খাইছে, খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হয়েছে। এখন পোনা কতগুলো টিক ছিল সেটা তো বলা যায় না, কিন্তু আলটিমেটলি উনি মাছ পাইছে 10-12 পিস, এবং কি এক একটা মাছ মোটামুটিভাবে 7 কেজি 6 কেজি এরকম করে সাইজ হয়েছে। অর্থাৎ এই যে কুরাল মাছ এ কিন্তু জীবিত মাছ খেয়ে এত বড় হয়েছে। সো উনি বলতেছে এটা অবিশ্বাস্য জিনিস, কিন্তু ওনার এই 6 একর পুকুর উনি 2 বছর শেষ দেয় নাই, 2 বছর পরে গিয়ে এই 6 একর পুকুর থেকে উনি মাছগুলো পাইছে। আমি বলবো আপনাকে আপনার পুকুরে এরকম জিনিস হবে না তার তো কোনো গ্যারান্টি নাই। এর পাশাপাশি আপনার পুকুরে মাছ যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে ভাসমান খাবার দিবেন, খাবার বন্ধ করবেন না, খাবার দিবেন। 10 কেজি জায়গায় 5 কেজি যান, 5 কেজি জায়গায় 2 কেজি যান, খাবার আপনি দিয়ে যাবেন, নিয়মিত খাবার দেবেন। আপনি বলতে পারেন ভাই খাবার তো কম খায়, খাবার তো খাইতেছে না, যতটুক খায় ততটুক দেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এর পাশাপাশি আপনাকে জনবল রেডি রাখতে পারে, যে কোনো সময় বিপদ আসতে পারে, সেই অবস্থায় আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তাদের হেল্প নিতে হবে। এর পাশাপাশি আপনার এলাকার যারা মাছ বিক্রি করে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এবং কি যে কোনো জরুরি মেডিসিন যেগুলো দরকার হয় সেই মেডিসিনগুলো সাথে রাখতে হবে। যেমন মাছ পরজীবী দ্বারা আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের মেডিসিন ব্যবহার করবেন। আবার অনেকে বলবেন যে ভাই এই জায়গায় উপন্যাসক ব্যবহার করবো, আলটিমেটলি এত পানির ভিতরে উপন্যাসক ব্যবহার করে কতটুকু ফলাফল পাওয়া যাবে সেটাও একটা বিষয় থাকে। সো আমি বলবো আপনাকে এই ধরনের মেডিসিনগুলো তারপরে হাতের নাগালে রাখতে হবে, এবং কি অক্সিজেন ট্যাবলেট সাথে রাখা খুব জরুরি, এবং কি আপনার লবণও সাথে রাখা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যায় কি হুট করে মাছ ভেসে উঠছে, এই ক্ষেত্রে সাথে যদি লবণ থাকে সেক্ষেত্রে লবণটাতে দিলে অনেক ক্ষেত্রে মাছ কিছুটা হলেও ইলেকট্রোলাইট পায় এবং কি তার একটা শক্তি সঞ্চয় হয়, এই ক্ষেত্রে মাছ ভাসা কমে যায়। আপনার যদি এয়ারোটো থাকে এবং কি যদি বিদ্যুতের লাইন থাকে সেক্ষেত্রে অবশ্যই এয়ারোটো স্থাপন করে নেবেন। এই কাজগুলো আপনার আগে আগে করে নিতে হবে। এখন আসেন বন্যা চলে গেছে, বন্যা পরবর্তী কাজ কি হবে? খেয়াল করেন আপনার পুকুর বন্যা দ্বারা প্লাবিত হয়ে গেছে, এরকম হইতে পারে, অথবা আপনার পুকুরের চারপাশে পানি আসছিল, আপনি কি করছেন বন্যার পানি পুকুরে যাতে ঢুকতে পারে সেই ব্যবস্থা করে রাখছিলেন, কিন্তু পুকুর প্লাবিত হয় নাই, জাস্ট খালি বন্যার পানি পুকুরে ঢুকছে, বেড়ে গেছে। এখন আপনার পুকুরের পানি তো আলটিমেটলি কি হয়েছে, দূষিত হয়ে গেছে। এখন এই মুহূর্তে আপনার করণীয় কি? এই ক্ষেত্রে আপনার ভেঙে যাওয়া যে পারগুলো আছে সেই পার মেরামত করে নিতে হবে। পার ভাঙতে পারে সেই পারগুলো ভালো করে মেরামত করেন, কারণ কি এখন আপনার পুকুরের পানি রয়েছে, এই পুকুরের পানির চাপ পুকুরের পাড়ের উপর পড়তেছে, বন্যার পানি তো বাইরে চলে গেছে, তাই না? সো বাইরে তো খালি, এই যে আপনার পুকুরের পানির যে চাপ সেই চাপে আবার পুকুরের পাড় এমনি ফাটা আছে, পুকুরের পাড় এমনি ভাঙা আছে, সেগুলো যদি আরো ভেঙে মাছ বেড়ে না যেতে পারে সেই ব্যবস্থাপনা আপনার করতে হবে। পাশাপাশি আপনার পুকুরের পানি অলরেডি দূষিত হয়ে গেছে, এই দূষিত পানি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আপনি চুন, জীবাণুনাশক এবং কি মাছের শক্তি আনার জন্য আপনি লিভারটনিক এনজাইম এগুলো খাওয়াবেন। এর পাশাপাশি দ্রুত সময়ে আপনি পুকুরের পানি সবুজ করার ব্যবস্থাপনা নেবেন। দেখেন বন্যা পানি চলে গেছে, পরের দিনে আপনার পুকুরের পানি সবুজ করতে হবে না, আপনি একটু অপেক্ষা করেন,
একটু অপেক্ষা কেন করবেন, আগে পুকুরের পানিটাকে আগে পরিষ্কার করে নিতে হবে, কারণ কি পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণ জীবাণু ঢুকছে, এই জীবাণুটাকে আগে ধ্বংস করতে হবে, তারপর পুকুরের পানি সবুজ করতে হবে। সো পুকুরের পানি সবুজ করার জন্য ইনস্ট্যান্ট আপনি এই মুহূর্তে সার প্রয়োগ করবেন না, অমুক তমুক দিবেন, এইসব করা যাবে না। এগুলো দিলে আপনি উল্টা বিপদে পড়তে পারেন, আশা করি বুঝতে পারছি। সো আপনার মাছ আগে সুস্থ আছে কিনা সেটা দেখেন, তারপর পুকুর পানি পরিষ্কার করেন, এরপর আপনি আস্তে আস্তে পুকুর পানি সবুজ করার দিকে আগান, আশা করি বুঝতে পারছি। এখন আসেন পুকুরের ডিপের পানি যদি দিতে পারেন, পুকুরের যে পানিটা ছিল সেই পানি যদি বের করে দিতে পারেন, এতে করে সবচেয়ে ভালো হয়। আশা করি এই কাজগুলো যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি এই প্রাকৃতিক দুর্যোগেও মোটামুটি ভালো করতে পারবেন। আমরা অনেক খামারিকে দেখছি অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকে আমরা দেখছি যে যারা নিঃস্ব হয়ে যেতেছেন, এরকম খামারই আছে। কিন্তু আলটিমেটলি প্রকৃতির সাথে আমরা পারবো না। সো প্রকৃতির সাথে আমাদের কি করতে হবে, খাপ খাইয়ে নিয়ে চলতে হবে। এখন আপনি বলতে ভাই এই চট্টগ্রামের বন্যা 2024 সালে ফেনীর বন্যা হয়েছে, আবার শেরপুরের দিকেও কিন্তু বন্যা হয়েছে, অর্থাৎ 2-1 বছর পর পর এরকম কিন্তু বন্যা প্রতি বছর হতে থাকে। এই জন্য আগাম পরিকল্পনা আপনার করতে হবে। যে জায়গায় মাছ চাষ করবেন সেই পুকুরের পাড়গুলো শক্ত করে নিতে হবে, উঁচু করে নিতে হবে, এতে করে অনেকটাই ক্ষতি থেকে বেরোতে পারবো। এখন আসলে সর্বশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা কি, যারা 2026 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোনো খামারি যদি মনে করেন যে এসে তেলাপিয়া চাষ করবেন, এসে তেলাপিয়া চাষ করে দ্রুততম সময়ে আপনি আপনার ক্যাশটাকে রোটেট করে আপনি একটা ইনকাম করে নিতে চান এই বছরের শেষ মুহূর্তে এসে, সেই ক্ষেত্রে আমি আপনি বলবো, আপনি যদি বন্যা কবলিত এলাকার কোনো একজন খামারি হন এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি এসে তেলাপিয়া চাষ করবেন, সেই ক্ষেত্রে কোম্পানির স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন, ইনশাল্লাহ আপনাকে তারা সর্বোচ্চ সহায়তা করবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।